আজ শেখ হাসিনা কামালের পক্ষে শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, শেষ হতে পারে অভিযোগ গঠনের শুনানি। রক্তাক্ত জুলাইয়ের ৭ তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা, হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা। বরগুনায় সরকারি হাসপাতালের চেয়ে ৩ গুণ বেশি শনাক্ত বেসরকারিতে। একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক মালিকরা। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র ও ৩টি বন্দরে ইসরায়েলি হামলা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে নিহত আরও ৮১। উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা শুরু। এবং মধ্যরাতে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে সংবর্ধনা। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকের ঢল। এশিয়ান কাপেও দাপুটে পারফরমেন্সের আশা আফিদা ঋতুপর্ণাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর শুনানি হবে। আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। এরই মধ্যে এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত ১ জুলাই শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। গত ১২ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ঠিক ২ মিনিট আগেই সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এরই মধ্যে তাকে ট্রাইব্যুনালের যে গারদখানা সেই গারদখানায় নিয়ে গিয়ে রাখা হয়েছে। আর আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। শুধু আব্দুল আল মামুন নয়, এই মামলায় অপর ২ আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ২ জন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামি থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই আইনজীবী আজকে মূলত শেখ হাসিনার এবং আসাদুজ্জামান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা যে আবেদন, সেই আবেদনের বিষয়ে আজকে শুনানি করবেন। এর আগে ১ জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের তরফ থেকে শুনানি শেষ করা হয়েছে এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরুর যে আবেদন, সেই আবেদনটি প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রসিকিউশন পক্ষ থেকে এও বলা হয়েছে যে এই ৩ জন আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের ৩ সপ্তাহে প্রায় ১৪০০ জনকে ছাত্র জনতাকে হত্যা করা এবং প্রায় ৩০,০০০ ছাত্র জনতাকে আহত করার যে দায়, সেই দায় এই ৩ জনের উপর বর্তাবে। কারণ তাদের নির্দেশে, তাদের প্ররোচনা, তাদের উস্কানিতেই সারা দেশে এই হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ক্যাডার বাহিনী, তারা এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছেন। সে কারণে এই ৩ জনের দায় কোনোভাবে এড়াতে পারেন না এবং রাষ্ট্রপক্ষ বলছেন তারা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটি সুস্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছেন যে এই ৩ জন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধ করেছেন। এবং আজকে যদি অভিযোগ গঠনের শুনানি শেষ হয়, হয়তো আদালত অভিযোগ গঠনের বিষয়ে একটি আদেশের দিন ধার্য করতে পারেন এবং অথবা আজকেই শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিতেও পারবেন, এমনটি কিন্তু আমরা ধারণা করছি বা এমনটি কিন্তু আমরা বুঝতে পারছি। আর যেটি বলে রাখি যে আজকে শুধুমাত্র এই ৩ জনের মামলায় নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। সেটি হচ্ছে ১৬ জুলাই চট্টগ্রামের প্রথম শহীদ এবং জুলাই আগস্টের আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে যুবলীগের ২ জন ক্যাডার যারা
গুলি চালিয়েছিলেন ছাত্র জনতার ওপর, সেই দুজনকেও কিন্তু এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলায় আজকে তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই যে আসলে প্রসিকিউশন আজকে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবেন নাকি সময় আবেদন করবেন। হয়তো কিছুক্ষণ পরে আদালত যখন বসবে তখন আমরা সামগ্রিক বিষয়ে জানতে পারবো। আর প্রথম মামলার কথা আরেকটু বলি যে আজকে শেখ হাসিনার সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ চৌধুরী আব্দুল মামুন এই তিনজনের অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। তাদের পক্ষে অর্থাৎ পলাতক দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। শুনানির পরে আদালত সিদ্ধান্ত জানাবেন আজকে আদেশ দিবেন নাকি আদেশের জন্য নতুন কোনো দিন ধার্য হবে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের ৭ তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই উত্তাপ বাড়তে থাকা এই দিনের ঘটনা প্রবাহ জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন, আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এই সকল কর্মসূচির মধ্য দিয়ে। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট। ৭ জুলাই ২০২৪ বিকেল ৩টা থেকে দেশব্যাপী শুরু হয় এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনেই। এদিন ৪ দফা থেকে সরে কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। এদিকে কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল ৩:৩০ থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের বৈঠক আজ। এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, 3 দিনের বিরতি শেষে আজ আবারও আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন এবং এখন থেকে অল্প কিছু সময় পরে অর্থাৎ সকাল 10:30 নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হবে এবং আজকে মূলত দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন যেই ধারাবাহিকভাবে সংলাপ করে যাচ্ছে তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সেখানে যেমন সংবিধানের বিভিন্ন সংশোধনী কিংবা নির্বাচন ব্যবস্থার সংশোধনী, বিচার বিভাগের সংস্কার, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা হচ্ছে। যে শুরুর দিকে যেমনটি আমরা দেখছিলাম যে সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে ঐকমত্য কমিশন তারা কিন্তু যে বৈঠক শুরু করেছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে মোটা দাগে এখন পর্যন্ত যেই
যে কটি বিষয়ে ঐক্যমত্যে আসা সম্ভব হয়েছে, অর্থাৎ যদি বলতে যাই যে গত 9 দিনের অর্থাৎ দ্বিতীয় ধাপের যে 9 দিনের আলোচনায় তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেটি হলো 70 সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনী, কিংবা যে সংসদীয় কমিটির স্থায়ী কমিটিগুলো যে সভাপতিত্ব, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির মৌকুফ সংক্রান্ত ধারার সংশোধনী এবং যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংলাপ হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু যে এক জায়গায় এসেছে। তবে এর বাইরেও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় কিন্তু সেখানে কিন্তু যে এখন পর্যন্ত মানে এক জায়গায় আসা এখনও সম্ভব হয়নি, যেমন রাষ্ট্রীয় মূলনীতি কিংবা যে এনসিসি গঠন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যে এখনও বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো আজকে অল্প কিছু সময় পরে যে সংলাপ বা আলোচনা শুরু হবে, তার শুরুতেই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি একটি যে সূচনা বক্তব্য দিবেন, তারপরে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারা তাদের যে নিজেদের মতামত সেগুলো তুলে ধরবেন। তো এই ছিল এখন আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সময় সংবাদে আরও থাকছে। জলে গেল পায়রার 6,500 কোটি টাকা। ড্রেজিং এর বছর না যেতেই নদীর গভীরতা ফিরেছে আগের জায়গায়। ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সময় সংবাদে খবর প্রচারের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে থানায় আটকে রেখে উল্টো নিজেই চাঁদা নেন ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার হলে এবার ওসি আলিমের হুমকিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন ভুক্তভোগীরা। দফায় দফায় চেষ্টা করেও ওসিকে পাওয়া যায়নি। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। ওসি আলিমের অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। 2রা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের সহায়তা করতে হাজির হন ওসি আলিম। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। শুধু 4 জুনই নয়, মোট 3 দফা নির্মাণাধীন ওসব ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া। বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ। ওসি নিজে এসে ওই সিকিউরিটি ইনচার্জে কি করছে, গলায় এভাবে ধরে চাপ দিছে, মানে কিডি মেরে ধরছে, কিডি মেরে ধাক্কাতে ফালাই দিয়ে 2 দিনে থাপড় মারছে। এর আগে চাঁদা না পাওয়ায় 13 মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দেয় একটি নির্মাণাধীন ভবনে। পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো 50,000 টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলে 50,000 টাকা দিতে, পরে 50,000 টাকা দিলাম। দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। ভুক্তভোগীরা সে সময় অভিযোগ করেন, ওসির নির্লিপ্ততার সুযোগে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে ইসিবি মানিকদি এলাকায়। এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় 2রা জুন। সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাদা নামের এক ব্যক্তির। আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি। এখানে শেষ না, ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিলাম, আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি। রাখতে না পারায় উনি আবার সেই যে আওয়ামী লীগ নেতা আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস। তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোসর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে, আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে। আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না।
আমি দীর্ঘদিন নির্যাতনের শিকার। এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা। কারোর বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলায় জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই। কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা, থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে। আইন রক্ষা যার কাজ, সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ। দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ? এমন প্রশ্ন এখন সর্বসাধারণের। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অথচ আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে শুধু সরকারি হাসপাতালের হিসাব, যেখানে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শনাক্ত হচ্ছে সরকারি হিসাবে 3.5 গুণের বেশি। এজন্য একে অপরকে দুষছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের এ ভিড় বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতিষ্ঠানটির তথ্য মতে প্রতিদিন গড়ে 200 মানুষ ডেঙ্গু পরীক্ষা করান, যাদের মধ্যে অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছেন। একই চিত্র জেলার সব বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। যে রোগীগুলো ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসে তাদের ভিতরে ম্যাক্সিমাম পজিটিভ আসে, প্রায় 50%-এর বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে। এক মাসে আমাদের 1500 থেকে 1600 টেস্ট করানো হয়েছে ডেঙ্গু টেস্ট, তার ভিতরে 500 থেকে 600 টেস্ট পজিটিভ আসছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা মাত্র 100 জনের, আর তাই বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। গত জুনে সরকারি হিসাবে জেলায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে 2110 জন, কিন্তু বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে জুনে 18,000-এর বেশি টেস্টে 7,200 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ। বরগুনায় প্রকৃত ডেঙ্গুর যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে এই বেসরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় তার সাথে সরকারি একটা সমন্বয় ঘটানো যায় কিনা, এই সমন্বয় ঘটাতে পারলে কিন্তু আমরা বরগুনার প্রকৃত চিত্র পেতে পারতাম। প্রতিদিন রোগী ভর্তি 190-200, একসাথে এই 190-এর বের হওয়া সম্ভব না বিধায় আমরা সাপোর্ট 50% দিতে পারছি। তথ্যের সমন্বয় না থাকায় একে অপরকে দুষছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। জুন 2025 মাসে টেস্টের আমাদের পরিসংখ্যান বলছে 18,000-এর বেশি হবে, যার মধ্যে 40%ই পজিটিভ। আমাদের এই তথ্য স্বাস্থ্য বিভাগ নিচ্ছে না। যদি এই তথ্য নিত তাহলে বরগুনার ডেঙ্গুর পরিস্থিতি প্রকৃত চিত্র ধরা পড়ত। যারা রেফার্ড হয়ে যাচ্ছে অথবা বেসরকারি পর্যায়ে যে টেস্টগুলো আছে সেগুলো যদি যোগ হতো তাহলে কেসের সংখ্যা আরো বাড়তো, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ায় গত 14 জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে আগাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। সময় সংবাদে আরো থাকছে, বালু খেকোদের কবলে দক্ষিণাঞ্চলের নদ নদী, 70টি স্পটে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট, ভাঙন হুমকিতে নদী তীরের বাসিন্দারা। যেন জলে পড়েছে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের 6,500 কোটি টাকা।
বছর না যেতেই নদীর গভীরতা ফিরে গেছে আগের অবস্থানে। বন্দরে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। এত বিশাল ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পের কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। বন্দর চেয়ারম্যান বলছেন, ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিফাদা। 2016 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্র বন্দর। শুরু থেকেই এই বন্দরের প্রধান প্রতিবন্ধকতা ছিল চ্যানেলের প্রয়োজনীয় গভীরতার অভাব। শুরুতে রামনাবাদ চ্যানেলের প্রাকৃতিক গভীরতা ছিল গড়ে 6.3 মিটার। এই নাব্যতা ধরে রাখতে 2020 সালে 413 কোটি 33 লাখ টাকা ব্যয়ে শুরু হয় রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প। এতে বড় জাহাজ চলার মতো নাব্যতা না আসায় হাতে নেওয়া হয় আরও বড় প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং। দেশের চরম ডলার সংকটের মধ্যেও 2022 সালে রিজার্ভ থেকে প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পায়রার ড্রেজিং প্রকল্প। কিন্তু 2023 সালের মার্চে হস্তান্তরের পর মাত্র 6 মাসের মধ্যেই আবারও পলি জমে চ্যানেলের গভীরতা নেমে আসে পূর্বাবস্থায়। বর্তমানে ভাটার সময় গড়ে 5.9 মিটার, জোয়ারেও মাত্র 6.5 মিটার গভীরতা থাকে। ফলে নাব্য সংকটে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন, ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। যে সিনক্রোনাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রা পোর্ট সচল করা, সেই সিনক্রোনাইজেশনটা হয়নি। ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে 10.5 মিটার গভীরতার কথা জানালেও তখন কাজে আসেনি এ নাব্যতা। কারণ ফার্স্ট টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হয় চ্যানেলে মাদার ভেসেল ঢুকতে পারলেও জেটিতে ভিড়তে না পারায় লাইটারাজের মাধ্যমেই পণ্য খালাস করতে হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চ্যালেঞ্জের পাশাপাশি পায়রা বন্দরে রয়েছে বিপুল সম্ভাবনা। শুধু দরকার নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ধরে রাখা এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার। বন্দরের কাজকর্মগুলা সুচারুরূপে করতে হবে। চ্যানেল কন্টিনিউয়াস ড্রেজিং লাগবে চ্যানেলে। এখানে বাল্ক কার্গোগুলি যদি কন্টিনিউ করে তাহলে পোর্টটা রান করতে থাকলে আস্তে আস্তে পটুয়াখালীর আশেপাশের এলাকাটা ফিনান্সিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করবে। এ পর্যন্ত পায়রা বন্দরে পণ্য খালাস করেছে 529টি বিদেশি ও 3,426টি দেশীয় লাইটারেজ জাহাজ। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে প্রায় 2,079 কোটি টাকা। অন্যদিকে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় 6,500 কোটি টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। বালু খেকোদের কবলে বরিশাল বিভাগের বেশিরভাগ নদ-নদী। দিনের পাশাপাশি রাতেও অন্তত 70টি স্পটে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন হুমকিতে নদী তীরবর্তী এলাকা। অপূর্ব রিপোর্ট। প্রতি রাতে বরিশাল শহর ঘেঁষা কীর্তনখোলার চরমোনাইয়ে এভাবেই বালু উত্তোলন করা হয়। তবে এমন কর্মকাণ্ডে ভয়ে প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দ করে না কেউ। জাহাজ ভর্তি করা হয় বালুতে, সন্ধ্যার পর শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। শ্রমিকরাও অকপটে স্বীকার করেন বালু কাটায় বৈধতা নেই তাদের। প্রতিদিন 4-5টা এই নদীতে আর কেউ কাটে? সারি সারি এসব ড্রেজার জেলার হিজলা উপজেলার নয়াভাঙ্গুনি নদীর গুয়াবাড়িয়া, হরিনাথপুর এবং মেঘনা নদীর গঙ্গাপুর, বদরপুর, আবুপুর, কোদালপুর, পট্টি এলাকা জুড়ে বালু উত্তোলনের হিরিক বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে তারা বিপুল পরিমাণ বালি এদিকে পাচার করে দেয়। পুরো উপজেলার প্রায় 2-3টা উপজেলায় তারা এই বালি নিয়ে চলে যায়। অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করার পরে নদীর পার ভেঙে যাচ্ছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং গভীরতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার শতাধিক প্রভাবশালী সমন্বয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেট স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না। আমাদের কৃষি খাতে যত জমিগুলো ছিল, জমিগুলো সব অনেক জমি বালিগুলো নিয়ে গেছে। রাতে বালু উত্তোলনের তথ্য চেয়েছেন বরিশালের জেলা প্রশাসক, আর বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারি, শাস্তির আওতায় আনা হবে জড়িতদের। আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, আমাদের ম্যাজিস্ট্রেট ইউনিটদেরকে আমরা বলছি সেখানে অভিযান চালানোর জন্য। এটা নিয়ে আমরা সচেতন আছি। তবে আপনারা যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দেন যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো খুব কঠোর হস্তে দেব। বরিশাল, ভোলা ছাড়াও পটুয়াখালীর আগুনমুখা, পায়রা, তেঁতুলিয়া এবং পিরোজপুরের বলেশ্বর নদীর সন্ন্যাসী এলাকায়, কঞ্চা নদীর চরখালী সহ বিভাগের 6 জেলার অন্তত 70টি স্পট থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের।
অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ভোরে হোদেইদা, হোসেইন, রাসিসা ও সালিফ বন্দরে হামলা চালানো হয়। একই সঙ্গে হামলা চালানো হয়েছে দেশটির রাসকান্তিব বিদ্যুৎ কেন্দ্রেও। হাউথিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা রয়টার্সকে জানায়, হোদেইদায় ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। এ কারণে গোটা শহর অন্ধকারে ডুবে গেছে। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারও পরোক্ষ আলোচনা শুরু করেছে হামাস ইসরায়েল। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেও অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও 81 ফিলিস্তিনির। ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজা উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা যেন থামছেই না। স্থানীয় সময় সোমবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। এমন পরিস্থিতির মধ্যেই আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পৌঁছেছে কাতারের রাজধানী দোহায়। তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে তেল আবিব। এছাড়া জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে গেল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেয়। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এবারে খেলার খবর। মিয়ানমার থেকে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া স্বর্ণকন্যাদের সংবর্ধনা দিল বাফুফে। দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্ব মঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা আফিদারা। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক, তারপর ঢাকা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও ফুটবলারদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। দেশের নারী ফুটবল জাগরণের ইতিহাসের অংশ হয়ে থাকবে এই দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণকন্যাদের বহনকারী বাসের গন্তব্য হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটার। সেখানে ইতিহাস গড়া নারী দলের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা, আফিদা, মনিকা, মারিয়াদের। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা। এরপর হয় বর্ণিল আলোকসজ্জা। নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে। সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে। আর এদেশের মানুষের ফুটবল প্রেম দেখে বিমোহিত দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি। আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি। আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং, জাস্ট কিপ রকিং। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটা এখন ট্যাগ লাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। জাঁকজমকভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শেখ হাসিনা কামালের পক্ষে শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, শেষ হতে পারে অভিযোগ গঠনের শুনানি। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা। হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা। বরগুনায় সরকারি হাসপাতালের চেয়ে 3 গুণ বেশি শনাক্ত বেসরকারিতে। একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক মালিকরা।
এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।